শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। তৃণমূলের ভাঙনের মুখে টিকে থাকার লড়াই মমতার, কংগ্রেসে মিলিয়ে যাওয়ার গুঞ্জন। ইতিহাসের বৃহত্তম বাজেট পেশ। পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। তৃণমূল ফাঁকা করে লোকসভা ও রাজ্যসভার সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ছেন। রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়ের পর ছেড়েছেন সুস্মিতা দেব। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে লেখা ইস্তফা পত্রে সুস্মিতা বলেছেন তিনি অবিলম্বে সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সুস্মিতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখাও করেছেন। তারপর তিনি বলেছেন রাজনীতিতে সব কথা বলা সম্ভব নয়, কিন্তু তিনি দুই নৌকায় পা দিয়ে থাকতে চান না। এক জায়গায় থাকবেন, অন্য দলের হয়ে কাজ করবেন, সেটা হয় না। এভাবেই তার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সুস্মিতা। এর আগে তৃণমূলের লোকসভার সাংসদরা স্পিকারকে চিঠি লিখে এনডিএ ব্লকে আলাদা বসার জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছেন বলে জানিয়েছেন। সেই বিক্ষুব্ধ সাংসদের সংখ্যাও প্রতিদিন বাড়ছে। বিক্ষুব্ধ সাংসদদের দাবি সেই সংখ্যা ইতোমধ্যে 22 হয়ে গেছে। তৃণমূলের লোকসভা সাংসদের সংখ্যা 28। পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের বিধায়কদের মধ্যে পুরোদমে বিদ্রোহ চলছে, একের পর এক কাউন্সিলর ও স্থানীয় নেতা আক্রান্ত হচ্ছেন, ঠিক তখনই রাজ্য সামলানোর বদলে দিল্লিতে অবস্থান করছেন মমতা ও তার ভাতিজা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন মমতা। লোকসভায় 29টি এবং রাজ্যসভায় 12টি আসন নিয়ে কেন্দ্রের বিজেপি বিরোধী জোটের তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও তৃণমূল এতদিন নিজস্ব কৌশলে চলত এবং কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সঙ্গে মমতার সম্পর্ক খুব একটা সুমধুর ছিল না। তবে এবারের এই ঘনিষ্ঠতা নতুন জল্পনার জন্ম দিয়েছে। মঙ্গলবার কয়েক বছর পর সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন মমতা। জানা গেছে তাদের আলোচনার মূল বিষয় ছিল তৃণমূলের ভবিষ্যৎ এবং জোটের রাজনীতি। এরপর বুধবার কংগ্রেসের মূল চালিকা শক্তি রাহুল গান্ধীর সঙ্গে 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1998 সালে নিজের হাতে গড়া দলটির উপর মাত্র 1 মাসের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়েছেন মমতা। তিনি কলকাতা হাইকোর্টে আইনি লড়াই শুরু করলেও শিবসেনা বা এনসিপির অতীত নজির মনে রাখলে তার জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ বিদ্রোহী বিধায়ক ও সাংসদদের সংখ্যা দলত্যাগ বিরোধী আইনকে অকার্যকর করার জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের হাত থেকে নিজের তৈরি রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য কংগ্রেসের সঙ্গে দলের একীভূতকরণ বা বিলীন হওয়াই মমতার একমাত্র পথ হতে পারে বলে অনেকেই মনে করছেন। এর মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে নিজের ভূমিকা রাখার পাশাপাশি ভাতিজা অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎও সুরক্ষিত করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষক ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ঘুরে দাঁড়ানোটা অত্যন্ত কঠিন, সম্ভাবনা খুবই কম। পশ্চিমবঙ্গে রাজনীতি করার মতো স্পেস তিনি পাবেন না। বামেরা তো এতদিন পরেও পায়নি। কেন এই স্পেস মমতা পাবেন না তারও ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। তিনি বলেছেন এখন তৃণমূল মানে হয়ে গেছে দাদাগিরি, তোলাবাজি, বিশৃঙ্খলা। এই অবস্থায় রাস্তায় মানুষকে জড়ো করা খুবই কঠিন। প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র এই বিষয়ে বিশ্বনাথের সঙ্গে অনেকাংশে একমত। ডয়েচে ভেলেকে তিনি বলেছেন রাজনীতিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই। তবে এটা ঠিক যে বর্তমান অবস্থা থেকে মমতার পক্ষে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। তিনি সংখ্যাগুরু ও সংখ্যালঘু দুটো ভোটই হারিয়েছেন। শুভাশিস মনে করেন মমতাকে সম্ভবত আবার কংগ্রেসে ফিরে যেতে হতে পারে। কংগ্রেসে গেলে তার ঘুরে দাঁড়ানোর তাও কিছুটা সম্ভাবনা রয়েছে। স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন আহমদ 786 কোটি টাকার বাজেট ঘোষণা করে 1972 সালে যে যাত্রার সূচনা করেছিলেন সেই পথ ধরে বাংলাদেশের 55তম বাজেট নিয়ে এলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার হবে রেকর্ড 9,38,000 কোটি টাকা। স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারের 14 জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি 54টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে। 3 মেয়াদে সর্বোচ্চ 12টি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে 2 প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিতের। আওয়ামী লীগের 4 মেয়াদে 15.5 বছরে আবুল মাল আব্দুল মুহিত টানা 10 বার, আহম মুস্তফা কামাল 5 বার এবং আবুল হাসান মাহমুদ আলী একবার জাতীয় বাজেট উপস্থাপন করেন। সবশেষ 2025-26 অর্থ বছরে 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। স্বাধীনতার পর সেবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় কমেছিল।
2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাতে 89,380 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে কর্মকর্তাদের বেতন 13,874 কোটি, কর্মচারীদের 30,671 কোটি এবং ভাতার জন্য 44,835 কোটি টাকা ধরা হয়েছে। চলতি অর্থ বছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 84,114 কোটি টাকা। আগামী অর্থ বছর থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও বাজেটে এজন্য আলাদা বাড়তি কোনো বরাদ্দ রাখা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ ব্যাপারে জানিয়েছেন, জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হলে অর্থের সংকট হবে না। বিভিন্ন মন্ত্রণালয় ও অপ্রত্যাশিত খাতের জন্য রাখা প্রায় 37,000 কোটি টাকার থেকে বরাদ্দ দেওয়া হবে। ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে এপ্রিলের 3.8% মূল্যস্ফীতি মে মাসে বেড়ে 4.2% পৌঁছেছে। গত 3 বছরের মধ্যে এটি সর্বোচ্চ। এ নিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত মন্তব্য করে বসেন, আমি মূল্যস্ফীতি ভালোবাসি। তারপর তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়া মাত্রই জ্বালানির দাম ও মূল্যস্ফীতি হুড়মুড় করে নিচে নেমে আসবে। অবশ্য ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা ও ভিডিও ফাঁসের মুখে পরে ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টের কাছে দাবি করেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি মূলত যুদ্ধের মধ্যে মূল্যস্ফীতি যেমনটা বাড়ার আশঙ্কা ছিল তার চেয়ে কম বাড়ার পরিসংখ্যানকে ইতিবাচক বুঝিয়েছেন। এবার শুনে নিচ্ছি বিশ্বকাপের খবর। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো আয়োজন করছে বিশ্বকাপ ফুটবলের 23তম আসর। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ ফুটবল। এবারই প্রথম 48 দেশ নিয়ে 3 দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। স্থানীয় সময় 11 জুন বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে আনুষ্ঠানিক উদ্বোধন। এখানেই বাংলাদেশ সময় রাত 1টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এর আগে 90 মিনিটের একটি উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। মেক্সিকো তাদের ঐতিহ্য তুলে ধরবে। বিশ্বকাপ ফুটবলে জাতপাত নেই, কোনো ধর্ম বর্ণ নেই, সবার ভাষা একটাই, ফুটবল। নানা প্রান্তের মানুষ এক জায়গায় আসেন, নানা দেশের ফুটবলাররা এক মঞ্চে লড়াই করতে আসেন, কিন্তু তাদের মধ্যে থাকে না কোনো ভেদাভেদ। শেষবার 86 বিশ্বকাপ মেক্সিকোতে এবং 94 বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। এবার 3 দেশ আয়োজন করলেও বিশ্বকাপ মূলত যুক্তরাষ্ট্রের। ফাইনাল সহ 104টি ম্যাচের মধ্যে 78টি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 16টি স্টেডিয়ামের মধ্যে 11টি যুক্তরাষ্ট্রে, মেক্সিকোতে 2টি, কানাডার ভ্যাঙ্কুভার, টরন্টোতে 3টি। তাই বিশ্বকাপের মূল আয়োজনের মালিক বলা যায় যুক্তরাষ্ট্রকেই। তারাই সব আকর্ষণীয় খেলা আয়োজনের সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আর্থিক লাভের সুযোগটা পাবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপ পর্বের 6টি ম্যাচে হবে যুক্তরাষ্ট্রে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। এআই ভিত্তিক কোম্পানিগুলোর শক্তিশালী প্রবৃদ্ধি, নতুন অংশীদারিত্ব ও প্রযুক্তি খাতের আশাবাদী পূর্বাভাসের কারণে বিশ্ববাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে সম্প্রতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর গত 100 দিনে বৈশ্বিক শেয়ার বাজারে প্রায় $4.1 ট্রিলিয়ন মূল্য যুক্ত হয়েছে। এতে বৈশ্বিক শেয়ার বাজারগুলোর মোট বাজার মূল্য বেড়ে রেকর্ড $161.1 ট্রিলিয়ন পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদী ভূ রাজনৈতিক ঝুঁকির তুলনায় দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত প্রবৃদ্ধির সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত বাজারে কিছুটা প্রভাব ফেললেও তা প্রযুক্তির খাতের উত্থানকে থামাতে পারেনি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রিকেট সংবাদ। বাংলাদেশ ভালো খেলছে ঠিক, আগের ম্যাচটাও জিতেছেও, কিন্তু তাই বলে এমন দৃশ্য, অস্ট্রেলিয়া কোনো রান করার আগে হারিয়ে ফেলেছে 3 উইকেট। এমন কিছু হয়তো সুদূর কল্পনাতেও আসেনি বাংলাদেশের সমর্থকদের। এখন সেটাই ঘটছে। শর্টকে বোল্ড করে শুরুটা করেছিলেন তাসকিনি। মোস্তাফিজের পরের ওভারের প্রথম বলে আউট হয়ে যান কনলিও। এবার ম্যাট রেনশও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আম্পায়ার শুরুতে আউট দেন, কিন্তু বাংলাদেশ রিভিউ নিতেই ড্রেসিং রুমের পথে হাঁটা ধরেন রেনশ। 0 রানে 3 উইকেট। বাঙালিয়ানা শায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।